রাত 11:30। নিউ টাউনের একটা 15 তলা বিল্ডিং। লিফটে আমি একা। হঠাৎ লিফট থেমে গেল। ডিসপ্লেতে ভেসে উঠল 13। দরজা খুলল। করিডরে শুধু একটা ইমার্জেন্সি লাইট মিটমিট করছে, আর কেউ কোথাও নেই। দরজা বন্ধ হলো। লিফট আবারও উঠতে শুরু করলো। ঠিক তখনই স্পিকারে একটা গলা ভেসে এলো, 13 তলায় কেউ নামে না। কলকাতায় ভূতে কেউ বিশ্বাস করে না, কিন্তু এই গল্পটা শোনার পর আপনিও নিজে লিফটে উঠতে দুবার ভাববেন। গল্পের গোল টেবিলে আমাদের প্রথম নিবেদন, ফ্ল্যাট নাম্বার 1307। কলকাতায় এখন আর ভূতের গল্পে কেউ বিশ্বাস করে না। মানুষ এখন বিশ্বাস করে ওয়াইফাই নেই, লিফট খারাপ, আর মাসের শেষে মেনটেন্যান্স বিলের নোটিশ। তবু প্রতিটা আবাসনেই একটা না একটা গল্প থাকে। এমন একটা গল্প যা কেউ পুরোপুরি বিশ্বাস করে না, আবার কেউ পুরোপুরি উড়িয়েও দিতে পারে না। আমাদের আবাসনেরও একটা এমন গল্প ছিল, আর সেই গল্পে কেন্দ্রে ছিলাম আমি নিজেই। আমি থাকি নিউ টাউনের একটা বড় আবাসনে। নাম শুনলে আপনারা চিনবেন, কিন্তু নাম বলবো না, কারণ সেক্রেটারি কাকু বলে দিয়েছেন আবাসনে বদনাম করলে কিন্তু তোমাকে আবাসন ছাড়তে হবে। 15 তলা বিল্ডিং, কাঁচের দেওয়াল, নিচে সবুজ লন, একটা ছোট্ট বাচ্চাদের পার্ক, আর গেটে একটা সিকিউরিটি কেবিন, যেখানে সারা রাত একটা রেডিও বেজে চলে। পুরোনো বাংলা গান, মাঝে মাঝে হিন্দি সিনেমার গান, আর মাঝরাতে হঠাৎ ক্রিকেটের কমেন্ট্রি। আমার ফ্ল্যাট নাম্বার 1502, সামনের ফ্ল্যাট 1503। ওইখানে থাকেন অবসরপ্রাপ্ত এক কাকু আর কাকিমা। জীবনের সবচেয়ে বড় শখ অন্যের জীবন নিয়ে আলোচনা করা। কাকুর নাম নীরদ বরণ। উনি বলেন, আমি সরকারি চাকরি করেছি 40 বছর, এখন একটু বিশ্রাম নিচ্ছি। কিন্তু আসল বিশ্রাম বলতে উনি বোঝেন জানলার পর্দা একটুখানি সরিয়ে করিডরের দিকে তাকিয়ে থাকা। কাকিমার নাম মিনতি, আর তার একটাই নিয়ম, কোনো খবর যদি তার কানে আগে না পৌঁছায় তাহলে সেটা নাকি খবরই নয়। সেদিন সন্ধ্যাবেলা আমি লিফটের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। তখনই কাকিমার গলা, এই যে শোনো, তুমি নাকি রোজ রাত করে ফেরো। আমি হেসে বললাম, অফিসের চাপ, আপনি জানেনই তো। কাকুর পাশ থেকে মুখ বেঁকিয়ে বললেন, চাপ না ছাই, আজকালকার ছেলেরা অফিসের নাম করে কোথায় কোথায় ঘুরে বেড়ায় কে জানে। আমি কিছু বলার আগেই লিফট চলে এলো, আর আমিও হাঁপ ছেড়ে ভেতরে ঢুকে গেলাম। সেই দিন অফিস থেকে ফিরতে ফিরতে রাত 11:30 বেজে গেল। বাইরে হালকা বৃষ্টি হয়ে গেছে বিকেলে। রাস্তার আলোয় জল চকচক করছিল। ট্যাক্সি থেকে নেমে গেটের দিকে হাঁটতে হাঁটতে দেখলাম সিকিউরিটি কেবিনে বিশ্বনাথদা রেডিওতে কান দিয়ে বসে আছে, চোখ প্রায় বন্ধ। বিশ্বনাথদা, ঘুমোচ্ছেন নাকি? না না দাদা, ডিউটিতেই আছি, শুনছিলাম শুধু। এই বলে তিনি তড়িঘড়ি সই করার জন্য খাতা এগিয়ে দিলেন আমায়। লবিতে ঢুকে লিফটের বোতাম টিপলাম। লিফটটা নামছিল ওপর থেকে। 15, 14, 13, তারপর হঠাৎ থেমে গেল। কিছুক্ষণ স্থির হয়ে থেকে আবারও নামলো। আমি ভাবলাম হয়তো কেউ ভুল করে বাটন টিপেছিল, আর তারপর নিজেই সরে গেছে। লিফটে ঢুকলাম। ভেতরটা ঠান্ডা। একটা মৃদু হলুদ আলোয় আয়নায় নিজে ক্লান্ত মুখ দেখতে পাচ্ছিলাম। দরজা বন্ধ হলো। লিফট উঠতে শুরু করলো। আমি ফোন বের করে ইয়ারফোন কানে গুঁজে ইউটিউবে একটা ভিডিও চালিয়েছিলাম। চোখ বন্ধ করে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে সেটাই শুনতে লাগলাম। ঠিক তখনই লিফট থামল। আমি চোখ খুলে দেখলাম ডিসপ্লেতে ভেসে উঠল 13। দরজা খুলল। বাইরে অন্ধকার করিডর, একটা এমার্জেন্সি লাইট মিট মিট করছে, আর কেউ কোথাও নেই। দরজা বন্ধ হয়ে গেল। লিফট আবারও উঠতে শুরু করলো। ঠিক তখনই লিফটের স্পিকারে একটা গলা ভেসে এলো,
13 তলায় কেউ নামে না। আমার বুক ছ্যাত করে উঠল। ফোনটা তো হাত থেকে প্রায় পড়েই যাচ্ছিল। 2 সেকেন্ড থমকে দাঁড়িয়ে বুঝলাম ইয়ারফোন কান থেকে খুলে গিয়েছে, আর মোবাইলে ইউটিউবে যে ভিডিওটা চালিয়েছিলাম সেটাও একটা হরর স্টোরি শুরু হয়েছে, যেটার নাম আমি এতক্ষণেও খেয়াল করিনি। নিজেকে নিজেই একটা ধমক দিলাম, দূর, নিজের অফিসে ক্লান্তিতে নিজেই ভয় পাচ্ছিস। 15 তলায় নেমে ফ্ল্যাটে ঢুকে ফ্রেশ হয়ে জল খেয়ে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছিল না। মাথায় বারবার সে একই গলাটা ঘুরছিল, 13 তলায় কেউ নামে না। পরদিন সকালে ঘুম ভাঙল নোটিফিকেশনের শব্দে। আবাসনের হোয়াটসঅ্যাপ গ্রুপে একের পর এক মেসেজ। প্রথম মেসেজটা মিনতি কাকিমা। গতকাল রাত 11:45-এ 13 তলায় সাদা কাপড় পরা একজনকে দেখা গেছে। সবাই সাবধান থাকুন, বাচ্চাদের একা লিফটে ছাড়বেন না। 5 মিনিটের মধ্যে চ্যাটটা আবারও জ্বলে উঠল। আমি তো আগেই বলেছিলাম এই বিল্ডিংটা শ্মশানে জমির উপর তৈরি। সিসিটিভি দেখুন না, সিকিউরিটিকে বলুন। সিকিউরিটি কি করছে সারা রাত? শুধু রেডিওই শোনে নাকি? এটা নিশ্চয়ই ভূত। আমার শাশুড়িও একবার দেখেছিলেন। না না, ডেলিভারি বয়। রাতে অনেক অর্ডার আসে তো। ডেলিভারি বয় সাদা ধুতি পরে নাকি? ঠিক বলেছেন, এটা তো সাদা ধুতির কথা বলা হচ্ছে। আমি স্ক্রোল করতে লাগলাম। একটার পর একটা কমেন্ট চলেই আসছে। কেউ একজন এমনকি একটা পুরনো লিফটের গোলযোগের ভিডিও পাঠিয়েছে, যেটার সঙ্গে আমাদের বিল্ডিংয়ের কোনো সম্পর্কই নেই। আরেকজন লিখেছেন, আমার দাদু বলতেন 13 সংখ্যাটা নাকি অপয়া। আমি নিচে কমেন্ট করলাম, আমিও কাল রাতে ছিলাম লিফটে, কিন্তু কই কিছু তো দেখিনি। সঙ্গে সঙ্গে রিপ্লাই এলো কাকিমার থেকে, তুমি হয়তো খেয়াল করনি বাবা, ওরা দিনের বেলা দেখা দেয় না। আমি অফিসে বসেও সারাদিন ওই কথাই মাথায় ঘুরছিল। লাঞ্চের সময় সহকর্মী রিতম জিজ্ঞাসা করল, কী রে, মুখটা এমন শুকনো কেন? আমি পুরো ঘটনাটা তাকে খুলে বললাম। রিতম হেসে বলল, তুই ভাই সিরিয়াসলি ভয় পেয়েছিস মনে হচ্ছে। আমি বললাম, না রে, কিন্তু গ্রুপে যা হচ্ছে দেখলে মনে হবে পুরো আবাসনে ভূত নেমে এসেছে। কলকাতার আবাসনে ভূতের চেয়ে বেশি ভয়ানক জিনিস কি জানিস? হোয়াটসঅ্যাপ গ্রুপ। রিতম বলল, একজন কিছু একটা বললেই পুরো পাড়া সেটা বিশ্বাস করে নেয়। সেই রাতে অফিস থেকে বেরোতে বেরোতে আমার একটু দেরি হলো। আবার মনে মনে ভাবলাম, আজ যদি আবার কিছু হয়। গেটে ঢুকতেই বিশ্বনাথ দা এগিয়ে এলেন। গলা নামিয়ে বললেন, দাদা শুনেছেন তো? আমি বললাম, হ্যাঁ, গ্রুপে দেখলাম। সে বলল, আমিও তো নাইট ডিউটিতে ছিলাম কাল, কই কিছু দেখিনি, বিশ্বাস করুন। কিন্তু সকালে সেক্রেটারি সাহেব এসে বললেন সিসিটিভি চেক করতে। 13 তলা ক্যামেরাটা আবার নাকি 2 দিন হলো খারাপ। আমি ভুরু কুচকে জিজ্ঞাসা করলাম, খারাপ মানে? সে উত্তর দিল, ফুটেজ আসছে না। ইলেকট্রিশিয়ানকে খবর দেওয়া হয়েছে, কিন্তু তার নাকি শরীর খারাপ। আসবো আসবো বলছে, কিন্তু আসছে আর না। আমি বিশ্বনাথ দার সঙ্গে আর কথা না বাড়িয়ে লিফটের দিকে এগিয়ে এলাম। লিফটের সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি নীরদবরণ কাকু নিচে নেমে এসেছে, হাতে একটা টর্চ। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কাকু এত রাতে টর্চ নিয়ে কোথায়? তিনি উত্তর দিলেন, তোমার কাকিমা বলল গিয়ে একবার নিজের চোখে দেখে আসতে। বুড়ো বয়সে আর কি বলবো বলো, এইসব নিয়েই সময় কাটে। আমি আর নীরদবরণ কাকু একসঙ্গে লিফটে উঠলাম। তিনি বললেন, জানো তো, আমাদের সময় এসব ছিল না। এখন তো বাচ্চা থেকে বুড়ো সবারই হাতে মোবাইল, তাই একটা গুজব উঠলেই সেকেন্ডের মধ্যে সেটা ছড়িয়ে যায়। লিফট উঠতে শুরু করলো। 5, 6, 7, 8। হঠাৎ লিফটটা আবার থেমে গেল। ডিসপ্লেতে 13। কাকুর হাত তখন থরথর করে কাঁপছিল। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, এই 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 যে। দরজা খুলল। এবার সত্যিই একজন দাঁড়িয়ে।
সাদা কাপড়, মাথা নিচু, হাতে একটা ব্যাগ। কাকু আমার হাত চেপে ধরলেন। আমি জমে গেছি নিজের জায়গায়। লোকটাও নড়ছে না এক রত্তি। দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। লিফট আবারও উঠতে শুরু করলো। তুমি দেখলে? কাকু ফিস ফিস করে বললে। আমিও উত্তর দিলাম, হ্যাঁ কাকু। আমি কাকিমাকে বলবো না, বললে সারা রাত আমাকে ঘুমোতে দেবে না, কাকু আবারও বলে উঠলেন। 15 তলায় নেমে দরজা খুলতেই দেখি লোকটা আমাদের আগে এসে দাঁড়িয়ে আছে, ঠিক আমাদের সামনে। কাকু প্রায় চিৎকার করে উঠলেন, ভূত! আমিও চেঁচিয়ে উঠলাম, কে? লোকটা ধীরে ধীরে মাথা তুলল, ক্লান্ত মুখ, চোখের নিচে কালি। তারপর বলল, সুইগি স্যার। আমরা দুজনেই থ মেরে গেলাম। আমি তাকে বললাম, কিন্তু? সে উত্তর দিল, স্যার আপনার বিরিয়ানি। ছেলেটা ব্যাগ থেকে প্যাকেট বের করলো। ভেতর থেকে গরম মশলার গন্ধ বেরোচ্ছিল। আপনি তো 13 তলায় ছিলেন, আমি বললাম। ছেলেটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, স্যার ওই তলায় নেটওয়ার্ক পাওয়া যায়, বাকি সব ফ্লোরে সিগন্যাল থাকে না ঠিকঠাক, শুধু ওইখানেই একটা কোণায় ফুল বার আসে। আমি অর্ডার কনফার্ম করতে ওইখানেই দাঁড়াই, ছবি তুলি, তারপর ডেলিভারি করে দিই। কাকু এখনও বুক চেপে ধরে হাঁপাচ্ছেন। তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, বাবা তুমি জানো না কতটা ভয় দেখিয়েছো আজকে আমাদের। ছেলেটা অবাক হয়ে বলল, আমি আমি তো শুধু আপনাদের বিরিয়ানি দিতে এসেছি। আমি বিরিয়ানি প্যাকেটটা নিয়ে ঘরে ঢুকে বললাম। কাকুও নিজের ফ্ল্যাটে চলে গেলেন। তবে যাবার আগে বললেন, এই ঘটনা কাউকে বলো না কিন্তু, হ্যাঁ? আমার একটা সম্মান আছে তো। আমি ভাবলাম রহস্য শেষ, কিন্তু ভুল ভেবেছিলাম। পরদিন সকালে দেখি হোয়াটসঅ্যাপ গ্রুপে আরেকটা নতুন মেসেজ, এবার একজন অচেনা ফ্ল্যাটমেটের থেকে। আমার ছেলে বলেছে ও নাকি রাতে করিডরে হাঁটার শব্দ পেয়েছে, কেউ নাকি জোরে জোরে দরজায় ঠোকাও দিচ্ছিল। তার নিচে একটা ভয়েস নোট এলো, প্রায় 2 মিনিটে, মিনতি কাকিমার গলা। শুনুন সবাই, আমি নিজে কাল রাতে জানলাতেই দেখেছি করিডরে একটা সাদা ছায়া হেঁটে যাচ্ছে। আপনার কাকুর তো ভয়ে সেদিন থেকে আর সন্ধ্যের পর বেরোচ্ছেই না। আমি বলছি এটা কিন্তু হালকাভাবে নেওয়া ঠিক না। আমি হাসি চেপে ভাবলাম, কাকু নিজে যা দেখেছেন সেটা তো কাকিমাকে বলেনি, অথচ কাকিমা নিজের মন থেকে একটা গল্প বানিয়ে ফেলেছেন। দুপুরে সেক্রেটারি সাহেবের একটা ফরমাল নোটিশ হলো গ্রুপে। সম্মানিত বাসিন্দাগণ, সম্প্রতি কিছু অস্বাভাবিক ঘটনার কথা কানে এসেছে। বিষয়টি সিকিউরিটি টিমকে জানানো হয়েছে। সিসিটিভি মেরামতের কাজও চালু হয়ে গেছে। অনুগ্রহ করে আতঙ্কিত হবেন না। প্রয়োজনে একটি বিশেষ সোসাইটি মিটিংও ডাকা হবে। কমেন্টে একজন লিখেছে, মিটিং না, পুরোহিত ডাকো। আরেকজন লিখেছে, আগে সিসিটিভি ঠিক করুন, তারপর না হয় পুরোহিত। সন্ধ্যাবেলা লিফটের লবিতে দাঁড়িয়ে দেখা হলো সেক্রেটারি সাহেবের সঙ্গে। নাম অরুণাংশুবাবু, মাঝ বয়স, সবসময় একটা ফাইল হাতে নিয়ে ঘোরেন। শুনুন, তিনি আমাকে ডেকে বললেন, আপনি নাকি লিফটে কিছু দেখেছেন? আমি একটু ইতস্তত করে বললাম, মানে ঠিক দেখা বলবো কিনা জানি না। দেখুন ভাই, এই সব গুজব বন্ধ করতে হবে। কাল রাতে আমি নিজে দাঁড়িয়ে থাকবো 13 তলায়, দেখি কি হয়। এই কথা বলে তিনি চলে গেলেন। আমি মনে মনে হাসলাম, এই লোকটাই কাল রাতে সব থেকে বেশি অবাক হবেন। তার পরের রাতে ঘটল সবচেয়ে বড় ঘটনাটা। রাত তখন প্রায় 1টা। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছিল। দূরে কোথাও একটা কুকুর এক নাগাড়ে ডেকে যাচ্ছিল। আমি তখনও জেগে বিছানায় শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম। হঠাৎ পুরো আবাসনের আলো নিভে গেল। ফ্যান বন্ধ হয়ে গেল, ফোনের চার্জারের লাইট নিভে গেল। ঘরটা এক নিমেষে গাঢ় অন্ধকারে ডুবে গেল। জেনারেটরও চালু হলো না। সাধারণত 10-15 সেকেন্ডের মধ্যে ব্যাকআপ চলে আসে, কিন্তু এবার কিছুই হলো না। পুরো বিল্ডিং ঘুরঘুরটে অন্ধকার। জানলা দিয়ে দেখলাম উল্টো দিকে ফ্ল্যাটগুলোতেও একই অবস্থা। কেউ কেউ মোবাইলের টর্চ জ্বালিয়ে জানলার কাছে দাঁড়িয়ে,
ঠিক তখনই করিডরে একটা আওয়াজ, ঠক ঠক ঠক। কেউ যেন ধীরে ধীরে হাঁটছে। আমার বুক ধড়ফড় করতে শুরু করলো। আস্তে আস্তে উঠে দরজার আইহোলের কাছে গেলাম। বাইরে ঘুরঘুরতে অন্ধকার, শুধু জরুরি লাইটের একটা ক্ষীণ লাল আভা। তার মধ্যে একটা সাদা ছায়া করিডর ধরে এগিয়ে আসছে। হঠাৎই সে থেমে গেল, তারপর ধীরে ধীরে আমার দরজার সামনে এসে দাঁড়ালো। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল, মনে হচ্ছিল হৃৎপিণ্ডের শব্দ আমি নিজেই শুনতে পাচ্ছি। হঠাৎ ঠক 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 দরজায় ঠোকা। আমি চমকিয়ে লাফিয়ে উঠলাম। কয়েক সেকেন্ড স্থিরভাবে দাঁড়িয়ে ভাবলাম দরজা খোলা উচিত হবে কি না। শেষে সাহস করে ফোনের টর্চ জ্বালিয়ে দরজাটা খুললাম। সামনে দাঁড়িয়ে একজন বৃদ্ধ, সাদা পাঞ্জাবি, মাথায় সাদা চুল, হাতে একটা ছোট টর্চ যেটার আলো এতটাই ক্ষীণ যে খুব সামান্য মাত্রায় চোখে পড়ে। আমি কিছু বললাম না, শুধু হাঁ করে তাকিয়ে রইলাম। উনি হেসে বললেন, বাবা ভয় পেয়েছ? আমার গলা দিয়ে আওয়াজ বেরোলো না। আমি সোসাইটির সেক্রেটারি, মেইন সুইচ করছি। আমি কোনো রকমে বললাম, এই অন্ধকারে? হ্যাঁ, চশমাটা আসলে ঘরে ফেলে এসেছি তো, তাই দেখতে পাচ্ছি না ঠিক মতো। ঠিক তখনই উনি পাশের দেওয়ালে ধাক্কা খেলেন। উফ! আমি তড়িঘড়ি বললাম, সাবধানে কাকু। উনি হঠাৎই উচ্ছ্বসিত হয়ে বললেন, আরে এই তো মেইন সুইচ। এই বলেই তিনি একটা বাটনে চাপ দিলেন। পর মুহূর্তেই পুরো বিল্ডিং জুড়ে সাইরেন বেজে উঠল, ফায়ার অ্যালার্ম। আমি চিৎকার করে বললাম, কাকু এটা তো ফায়ার অ্যালার্ম। ও ভগবান বলে উনি হুড়মুড় করে সরে গেলেন, যেন বাটনটা থেকেই আগুন বেরিয়ে আসবে। 5 মিনিটের মধ্যে পুরো বিল্ডিংয়ের সবাই নিচে নেমে এলো। কেউ নাইটি পরে, কারোর চুল এলোমেলো, কেউ টুথব্রাশ হাতে, মুখে টুথপেস্টের ফেনা তখনও লেগে। কেউ আবার অফিসে কাজ শেষ করছিল বলে ল্যাপটপ কোলে নিয়েই নেমে এসেছে। মিনতি কাকিমার মাথায় গামছা বাঁধা, তিনি চিৎকার করছেন, বলেছিলাম না এইটাই হবে, ভূত রেগে গেছে। নীরদ বরণ কাকু পাশ থেকে বললে, চুপ করো তো, এখনো জানি না কি হয়েছে, তুমি চেঁচিয়ে যাচ্ছ। সিকিউরিটি বিশ্বনাথ দা দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বললে, আগুন কোথায় স্যার, কোথায় আগুন? সিকিউরিটি কাকু মাথা চুলকে বললেন, ওটা ওটা আগুনের বাটন ছিল। গোটা লবি এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল, আর তারপরই হাসির রোল উঠল। অবিনাশবাবু, আপনি তো নিজেই বলেছিলেন গুজব বন্ধ করবেন। কেউ একজন পেছন থেকে চেঁচিয়ে বলে উঠল, আমি তো ভূত ধরতে গেছিলাম। অবিনাশবাবু লজ্জা পেয়ে বললেন, কে জানতো মেইন সুইচের বদলে ফায়ার অ্যালার্মে হাত পুড়ে যাবে। ঠিক তখনই ভিড় ঠেলে আবার সেই চেনা মুখ ঢুকল। সুইগির সেই ডেলিভারি ছেলেটা, কাঁধে ব্যাগ, হাঁপাচ্ছে। সে চারদিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, স্যার আজও 13 তলায় দাঁড়াতে পারিনি, ওইখানে নেটওয়ার্ক সবচেয়ে ভালো আসে, অর্ডার কনফার্ম করা লাগবে। পুরো আবাসন একসঙ্গে তার দিকে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড কেউ কিছু বলল না, তারপর কেউ একজন হো হো করে হেসে উঠল, আর সেই হাসি ছাপিয়ে গেল পুরো ভিড়ের মধ্যে। মিনতি কাকিমা লজ্জায় মাথা নিচু করে ফেললেন। নীরদবরের কাকু ফিসফিস করে আমাকে বললেন, তুমি তো আগেই জানতে, বলনি কেন? আপনিই তো বলেছিলেন কাউকে না বলতে, নিজের সম্মান আছে বলে। আমি হেসে জবাব দিলাম। পরদিন সকালে হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন মেসেজ এলো। এবার অরুণাংশুবাবু নিজের থেকে, সম্মানিত বাসিন্দাগণ, ভূত নয়, এটা সুইগি। তার নিচে জমে গেল 138টা লাভ রিয়াকশন। কেউ লিখলেন, এবার থেকে ওই ছেলেটাকে একটা চেয়ার দেওয়া উচিত 13 তলায়। আরেকজন লিখল, সোসাইটি থেকে ওকে একটা বেস্ট নেটওয়ার্ক স্পট সার্টিফিকেট দেওয়া হোক। সন্ধ্যাবেলায় লিফটে উঠতে গিয়ে দেখি নীরদবরণ কাকু আর মিনতি কাকিমা দাঁড়িয়ে, দুজনেই একটু লজ্জিত মুখ। এই যে,
কাকিমা বললেন, তুমি তো জানতে সব, বলনি কেন আমাদের? আমি হেসে বললাম, কাকিমা, আপনিই তো গ্রুপে সবার আগে খবর ছড়িয়েছিলেন, আমি বললে কি আর এতটা মজা হতো? কাকু হেসে ফেললেন, কাকিমাও শেষমেশ হাসলেন। লিফট ওপরে উঠতে শুরু করলো। ৫, ৬, ৭। ১৩ তলায় এসে থামতেই তিনজনে একসঙ্গে চমকে উঠলাম। তারপর একসঙ্গেই হেসে ফেললাম। দরজা খুলল। এবারও লিফটের সামনে কেউ নেই, শুধু দূরে একটা মোবাইলের আলো দেখা গেল। দেওয়ালের কোণেই কেউ একজন নেটওয়ার্কে খুঁজে দাঁড়িয়ে। সেদিন বুঝলাম, কলকাতায় ভূত থাকুক বা না থাকুক, হোয়াটসঅ্যাপ গ্রুপে গুজবের গতি 5G থেকেও বেশি।